আপনি ভালো আছেন এই প্রত্যাশা রেখে আমি শরীফুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাই স্টার নিউজের ফ্ল্যাগশিপ শো গ্লোবাল বাংলাদেশে। গ্লোবাল বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তুলে ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের ডায়াসপোরাদের শক্তি, অভিজ্ঞতা, সম্ভাবনার গল্প। এই সাথে আমরা খুঁজে দেখি কিভাবে প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, পুঁজি, নেটওয়ার্ক ও নেতৃত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ, কূটনীতি, জলবায়ু অভিযোজন, টেকসই উন্নয়নকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আজকে আমরা এমন একটা সময় এই শোটা করছি, বিশ্বের প্রেক্ষাপট অনেকটা চেঞ্জ হয়েছে, বিশেষ করে যুদ্ধ, আমাদের যেটাকে আমি বলছি ইউএসএ কিংবা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ, একই সাথে আমাদের যে আমরা রাশিয়ার সাথে যে ইউক্রেনের যুদ্ধ, সব মিলে বিশ্ব যে পরিস্থিতি সেখানে জ্বালানি একটা বড় ইস্যু। একই সাথে ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের যে বাংলাদেশের মতো দেশের উপরে অনেক বড় ভূমিকা রাখছে। অপরদিকে আমরা যে গ্রিন ট্রানজিশন বলি, সেখানেও একটা বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব গ্লোবাল বাংলাদেশে পরিবেশ বান্ধব বাংলাদেশ ও সবুজ বিনিয়োগ নিয়ে। এবং এ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন ইফতি ইসলাম, ডায়াসপোরা বিনিয়োগকারী, ফাউন্ডার ও চেয়ারম্যান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স। আপনি দীর্ঘদিন ধরে ইউকেতে আছেন এবং লম্বা সময় ধরে ইনোভেশন, ক্লাইমেট ফাইন্যান্স কিংবা আমরা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টেও সেটা নিয়ে কাজ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন আজিজা সুলতানা মুক্তি, ম্যানেজিং ডিরেক্টর, গ্রিন গার্মেন্টস ইনিশিয়েটিভ, এবং আপনি সোলশেয়ার যে প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশে গ্রিন বা ডিকার্বনাইজেশন নিয়ে যারা কাজ করে, ওয়ান অফ দ্য মোস্ট প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ, এবং সেটা ডেপুটি প্রধান নির্বাহী হিসেবে আপনি কাজ করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা গ্লোবাল বাংলাদেশের যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম, আগামী 2050 সালের মধ্যে যেভাবে ক্লাইমেট আগাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে এইভাবে চলতে থাকলে আগামী 50 সালের মধ্যে আমাদের প্রায় 17 থেকে 20 মিলিয়ন মানুষ ডিসপ্লেসড হবে। আমাদের এগ্রিকালচার, আমাদের প্রত্যেকটা সেক্টর আসলে ডিসরাপ্টেড হবে। এবং একই সাথে এখন যে আমাদের ফুয়েল নিয়ে যে গ্লোবাল রাজনীতি, ফুয়েল নিয়ে যে গ্লোবাল যুদ্ধ, সেই জায়গাটায় কিন্তু বারবার করা দিচ্ছে আমাদের, তোমরা এখন সবুজ অর্থনীতির পথে যাও। সেই জায়গাটায় এই যে সবুজ অর্থনীতি কিংবা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট খুবই বড় জায়গা, এবং সেইটা না হলে আমরা আসলে টিকতে পারবো না। সেই জায়গাটা দিয়ে গ্লোবাল বাংলাদেশ আলোচনাটা সুক্ত করতে চাই ইফতি ভাই আপনাকে দিয়ে। আপনি খুব অল্প বয়সে ইউকেতে গিয়েছেন এবং সেখানে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, সেখানে অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, এখন বাংলাদেশেও লিঙ্ক করে কাজ করছেন। আপনার জার্নিটা ছোট করে শুনতে চাই, হাউ ইউ হ্যাভ বিন এ গ্লোবাল লিডার? Well, I wouldn't call myself a global leader, but I left Bangladesh when I was 3 years old, and my parents were both graduated from Dhaka Medical College. They're doctors. They went to the UK, and my father went to the UK in 1967. And then I went with my mother in 1971, actually during the War of Independence. So I moved from Bangladesh to the UK, and then I have my family is in the UK. My brother and sister are also there. My brother's also an investment banker. My sister's a doctor. And I graduated in 1989. From the Oxford? Yes, in PPE. It's called Philosophy, Politics and Economics, but basically I'm an economist. Then I spent 18 years, from 89 to 2007, in 4 different large global investment banks. Yes. And I've been fortunate professionally. I've been to at least 80 countries and met 30 different central banks and finance ministries. Wow. So I've met many investors. And then in 2007, I think driven more by passion. So I've always been interested and passionate about Bangladesh, and I used to come regularly. So I set up my firm, AT Capital, to try and be a bridge between Bangladesh and the rest of the world in terms of bringing private equity and capital here. So that's my brief story, and I've been here. I spend 1 month in Bangladesh, 1 month in the UK. My family's still there, so that's also been challenging, going back and forth. Absolutely. We have recently also supported Bangladesh Bank to reform some of the core policies of Bangladesh. আমরা একটু আলোচনা প্রথমে ঢুকতে চাইবো, যেহেতু আমরা গ্রিন ইকোনমির কথা বলছি, গ্রিন ইনভেস্টমেন্টের কথা বলছি, particularly talk about green transition. Why it is needed and what is the global perspective of it? If you can just share in a few ways. Sure. Well, firstly, I think the need is self-evident, but let me restate it. So, as a macroeconomist, Bangladesh is the largest, it's called MVC, most vulnerable country. Yes. So Bangladesh is forecast, 180 million people, going up towards 200 million by 2050. The second biggest city in the world, Dhaka, 36 million plus people. So Bangladesh is forecast to lose 15% of its land area
by 2050 due to climate change, due to rising sea levels. So you've got the world's most densely populated country becoming even more densely populated. So I think firstly, in terms of climate adaptation, it's obvious that we have to think differently in terms of food security and climate resilience. In terms of the way that we should think about climate change, and I'm sure we'll talk about it more. It's a very complex topic, but let me simplify it and say we in Bangladesh firstly need to move away from just focusing primarily on climate justice, that it is true that the advanced countries, they're the primary source of Bangladesh 1% or কম 0.3% carbon emission contribute so most of the greenhouse gas emissions in the last 200 years, why are we at this climate crisis? Because of the first world. So there's definitely the climate justice case, and they should compensate or help countries like Bangladesh. But I think that we also need to change the mindset in Bangladesh to actually seeing climate change as an opportunity. So the green transition is a necessity, but also an opportunity. How? So I think we have to see it as a economic and commercial opportunity. And let me give you an example, not Bangladesh. Please, I've talked for too long, but let me give you the very quick example of China. Yes. So China, if you look, I don't know, 12 years ago, 10, 12 years ago, Beijing and Shanghai were actually unlivable, unbreathable. I mean, I remember when I came to Bangladesh 2008, 2009, 2010, during the Beijing Olympics, people were worried about suffocating, not being able to breathe in Beijing. You look at Beijing and Shanghai and the rest of China now, they're some of the cleanest air countries. Yes, এই ডিসকাশনগুলো আরো একটু আসবো ইফতি ইসলাম আপনার সাথে একটু আসতে চাই আজিজা সুলতানা মুক্তি আপনারা সোলশেয়ার এবং আপনি যে ইনিশিয়েটিভের ম্যানেজিং ডিরেক্টর গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ বাংলাদেশে এখন গ্রিন ট্রানজিশন আসলে কেন দরকার আর আপনারা কি করছেন আমি আসলে শুরু করতে চাই প্রথমে সোলশেয়ারের জার্নিটা দিয়ে কারণ হচ্ছে আমি এক দশক ধরে সোলশেয়ারেই আছি আমরা সোলশেয়ারের একটা বাংলাদেশের পায়োনিয়ার ক্লাইমেট টেক কোম্পানি অ্যান্ড আমরা আসলে শুরু করেছিলাম একেবারে প্রান্তিক লেভেলে যারা লোকজন আছেন যাদের ইলেকট্রিসিটি ছিল না তাদের সঙ্গে পিয়ার টু পিয়ার ক্রেডিট দিয়ে তারপর ওটা যখন ইলেকট্রিফিকেশন হয়ে গেল 2018 সালে তার মানে ওটার বিজনেস কেস অবভিয়াসলি অনেক কমে গেল এটার মানে ইন অ্যাকাউন্টিং বুকস ইট ডাজন্ট মেক এনি সেন্স তখন আমরা চিন্তা করলাম তাহলে আসলে আমরা এর পরের কোন ইনোভেশনের দিকে যাব তো তখন ওভাবে আসলে আমরা 3 হুইলার্সের যে পয়জনাস লেড অ্যাসিড ব্যাটারিগুলো সেগুলোকে কীভাবে রিপ্লেস করা যায় স্মার্ট লিথিয়াম অ্যান্ড ব্যাটারি দিয়ে এই ইনিশিয়েটিভের সাথে আসলাম তবে একটু বলে রাখি আমরা ক্লাইমেট টেক কোম্পানি হিসেবে আমাদের প্রত্যেকটা ইনোভেশন প্রোডাক্ট লাইন সবই হচ্ছে এই ক্লাইমেট মিটিগেশনের মধ্যেই পড়ে সো আমরা এই স্পেসিফিক মানে এক্সাম্পলে ঢুকবো আপনারা যেহেতু বাংলাদেশ যে এক্সাম্পলটা শুরু করেছেন বিশ্ব রাজনীতি ফসিল ফিউলের যে প্রভাব ক্লাইমেট চেঞ্জ সব মিলিয়ে বাংলাদেশের জন্য গ্র্যান্ড ট্রানজিশন বা সবুজ বাংলাদেশ বলতে যা বোঝায় সেটা কেন দরকার এটা একটা সবুজ বাংলাদেশ কেন দরকার এটা আসলে প্রশ্নটা উঠে না কারণ সবুজ বাংলাদেশ তো অবশ্যই দরকার বিকজ সবুজ বাংলাদেশ ছাড়া আপনি যদি এখন শুধুমাত্র বাংলাদেশের মানে পলিউশনের কথা চিন্তা করেন হ্যাঁ আমি মানছি যে আমরা অবশ্যই এটার জন্য দায়ী না কিন্তু এটাও তো ঠিক যে ওইটার যে মানে ফলভোগটা সেটার তো আমরা আবার হচ্ছে প্রাইম ফলভোগকারী যেটা উনি বললেন যে আমরা মোস্ট ভালনারেবল কান্ট্রির মধ্যে একটা অতএব যখন আমি সাফারার তখন তো আমাকে আসলে সাফারিংস থেকে বের হতে হবে আদারওয়াইজ তো আমাদের আসলে না আমরাই পারছি না আমাদের নেক্সট জেনারেশনের জন্য তো এই বাংলাদেশটা আসলে বসবাসযোগ্যই থাকবে না অতএব আমাদের আসলে আর কোনো চয়েস নাই এখানে কোনো অপশন নাই এখন এটা আমাদেরকে হতেই হবে এটা মানে শুধুমাত্র যে মানে পরিবেশ যদি আমরা না করি তার কারণ আরও আছে যে আমরা বলছি 20-25 বছরের মধ্যে 20-30-এর মধ্যে আমাদের এত মিলিয়ন মানুষ মানে ডিসপ্লেসড হয়ে যাবে সি লেভেল আরও উপরে উঠে আসবে তো তার মানে লোকজন কোস্টাল এরিয়া থেকে মুভ করবে ওইটা তো আরেকটা প্রেক্ষাপট যে ধরেন আমাদের যে প্রোডাকশন সিস্টেম বা আমাদের ইকোনমিটা তো ধরেন মোস্টলি ফসিল ফিউলস বেসড এবং সেইটাও তো গ্লোবাল পলিটিক্স সাপ্লাই চেইন যুদ্ধের পরে আমরা রিসেন্ট যুদ্ধের পরে এটা খুব ভালোভাবে দেখেছি উই আর ইন এ ক্রাইসিস ওই জায়গাটার প্রেক্ষাপটেও আসলে বাংলাদেশ ওই পথে এনার্জি ট্রানজিশন বা গ্রিন ট্রানজিশন আমাদের যাওয়াটা কতটা দরকার বলে মনে হয় আপনার এটা মানে প্রত্যেকটা আমি একটু আগেই কথা বলছিলাম ইফতি ভাইয়ের সঙ্গে আসলে প্রত্যেকটা ক্রাইসিস অতিমারি মহামারী এক বিশ্ব
বিশ্বর জন্য একটা শিক্ষা নিয়ে আসে। আমাদের যেমন কোভিড এসে আমাদেরকে একটা বড় লার্নিংস দিয়ে গেছে। আমরা শুরু থেকেই বলছিলাম যে আমাদের দেশে আসলেই সবুজ বাংলাদেশ দরকার, রিনিউয়েবল এনার্জি দরকার, কিন্তু তখন এটাকে মানে খুবই হালকাভাবে নেওয়া হয়েছে যে ঠিক আছে অ্যাবান্ডেন্ট সাপ্লাই তো আছেই ফসিল ফুয়েলে বা আলাদা করে। তো ইরান এই যুদ্ধ আমাদেরকে শিক্ষা দিল যে আসলে আমাদের সেলফ ডিপেন্ডেন্ট এবং অনেকগুলো ওই ইয়ার মতো বলতে হয় যে আসলে সব ইনভেস্টমেন্ট বা সব চিন্তাভাবনা এককেন্দ্রিক হওয়া উচিত না, এটা বহুমাত্রিক হওয়া উচিত এবং অবশ্যই আমাদের যে কোনো জিনিসের উপরে, শুধু এনার্জি না, যে কোনো জিনিসের উপরই জন্যই কিন্তু আমাদের পুরোটাই আসলে ইম্পোর্ট নির্ভর হওয়া যাবে না। এবং সেটাই ইরান যুদ্ধ এটা আমাদেরকে আরও ভালোভাবে শিখিয়ে দিল আমাদেরকে এবং আমাদের মতো যারা দেশ আছে আমাদের আশেপাশে বা পৃথিবীর অন্য জায়গায়, তাদের জন্য এটা সবার জন্য বড় শিক্ষা যে আমাদের ইন্টারনাল সোর্স রাখতেই হবে। তো ইন্টারনাল সোর্স আমরা কিভাবে রাখবো, সেটা হতে পারে আমাদের দেশে যেমন সোলার যেটা, সেটা যেহেতু এখানে সান আওয়ার বেশি, আবার রুফটপগুলো আছে, গ্রাউন্ড সোলার অবশ্যই লিমিটেড, আমাদের জমি যেহেতু সীমিত, অতএব আমরা আসলে চাইলেও ওরকম ওই ম্যাক্রো সোলারে যেতে পারবো না। আমাদেরকে একটু মানে হোম গ্রোন চিন্তা ভাবনা করতে হবে, প্রাইম ফোকাস করতে হবে হচ্ছে রুফটপগুলোকে, তারপর অবশ্যই যেখানে ব্যারেন ল্যান্ড আছে সেগুলোকে। অতএব এখন অফশোর বা যেটাকে বলে উইন্ড, সেটার আমাদের স্কোপ কম। এক্স্যাক্টলি, আমরা রিসেন্টলি প্রাইম মিনিস্টার তারেক রহমান উনিও একটা ডিরেকশন দিয়েছে যেখানে আমাদের ব্যারেট ল্যান্ড থাকবে, সেখানে যাতে আমাদের এই সোলার বা এই ধরনের জিনিস ইনস্টল শুরু করে। আপনার কথা ধরে ইফতি ইসলাম আপনার কাছে আসতে চাই যে এই যে গ্রিন ট্রানজিশন এর কথা আমরা বলছি, বাংলাদেশে আপনি যেহেতু ইউকের অভিজ্ঞতা, গ্লোবালে অনেক বড় বড় প্রতিষ্ঠানে আমরা কাজ করেছেন এবং এশিয়া টাইগার যে ইনিশিয়েটিভ আপনার, সেটার মধ্য দিয়ে ইনভেস্টমেন্ট অনেক জায়গায় কাজ করেন। বাংলাদেশ এখন কাজ করা শুরু করলেন না করছেন, এই যে গ্রিন ট্রানজিশন বা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের জায়গায় চ্যালেঞ্জগুলো কি দেখেন? Okay, before I come to that, let me unpack. Let me try and simplify, because climate change is so big. Yes. It's so complicated, covers so many things. So let me try and simplify it. Yeah. Climate change you can split into two main areas: climate change mitigation and climate change adaptation. Mitigation is about reducing fossil fuel usage. That can be through renewable energy generation. We've talked about solar or wind. That's one whole area. It can be also having more electric vehicles and more efficiency in energy usage. Climate change adaptation, which is the other thing you'll hear, is equally important, perhaps more so for Bangladesh. Yes. Climate change adaptation is defined as how we adjust to the effects of climate change. Yes. So there we're not trying to reduce climate change. We're saying, okay, climate change is happening. Losing land area, increased temperatures, increased climate volatility. Like it's রোগ হওয়ার আগের মতো অবস্থা, রোগ হওয়ার পরে। So on climate adaptation, one of the key areas is not just weather volatility. When we talk about 15% of our land area being lost, what it actually means is that we need even more agricultural productivity and food security. So that's the overall framework. Coming back to, before again we come to climate finance, I think the need, and I think Appa already mentioned that, so the need was self-evident, but the Iran war, you said it in your opening comments, has for every country in the world underlined the importance of energy security. Nothing is clearer. Yes. As I was coming here, I saw, and we're in Tejga, I saw lines and lines of trucks queuing up for octane. Well, everybody in the whole country is going for octane. In the UK, it's not just Bangladesh, in the UK, in Europe has 6 weeks of jet fuel left. Yes, yesterday the news came out. So this need to rethink, reimagine. বাট অনেস্টলি স্পিকিং এই কথাটা কিন্তু এই ক্রাইসিসটা আমরা চায়নায় শুরু না, চায়নার যে বড় বড় কোম্পানিগুলো, আমরা বিওআইডির এক্সাম্পল বারবার এখন আসছে যে হাউ দে ইভেন দ্য পাবলিক ট্রান্সপোর্ট সেক্টরকে দে আর মেকিং ইট লাইক গ্রিন। Yeah, exactly. So I mentioned in my opening comments, I said China. Why did I mention China? Because China went from being the biggest polluter in the world and suffocating under the effects of coal. They were the biggest producers and users of coal, to 70% now of all electric cars are from China and rising. Yes. 90% of solar panels, 70% of lithium batteries. So China has reinvented itself as being the green transition leader globally. When the US is going backwards, especially under the Trump administration, it's not a political comment, I'm just saying it's almost a fact. So the US is moving backwards, China is moving forwards. But there's a story in English, you say King Canute, about turning back the waves. What it means is that we can say we don't believe in climate change. Climate change is already happening, it's going to get worse. It's real. এটা তো ডোনাল্ড ট্রাম্পকে চেনে না কিংবা ধরেন ইউকে। It's not about politics. Yes. So I use China, if a country as big with 1.3, 1.4 billion people
can reinvent itself from being the biggest polluter and consumer of fossil fuels to being the climate change global leader by far in every way. And they're using AI, they're using many other things. So I think Bangladesh can learn from that. Yes, we'll go into detail about that, particularly যে আমরা কিভাবে যে গ্লোবাল মডেলগুলো আছে সেটাকে মাথায় রেখে এবং হোলসেল শেয়ার কিংবা আপনাদের যে ইনিশিয়েটিভ গ্রিনার গার্মেন্টস সেটা নিয়ে আমরা বাংলাদেশে কিভাবে কাজ করতে পারি, পার্টিকুলার ডায়াসপোরাদের কিভাবে পারসন লাইক ইউ ক্যান কানেক্ট, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি সবুজ বাংলাদেশ এবং ইনভেস্টমেন্ট নিয়ে। আমরা এই আলোচনার ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, আশা করি ফিরে এসে আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি পরিবেশ বান্ধব বাংলাদেশ এবং সবুজ বিনিয়োগ নিয়ে। আমরা আলোচনা ফিরতে চাই। আমরা একটু আগে আলোচনা করছিলাম গ্লোবাল চায়নার মডেল দিয়ে কথাটা শেষ করেছিলাম। আপনার কাছে বাংলাদেশে আমরা বলছি যে ক্লাইমেট চেঞ্জ আমরা থামাইতে পারবো না, কিংবা ধরেন যুদ্ধ লেগে গেল আমরা তো বলতে পারবো না ভাই ইউএসএ কিংবা তোমরা একটু থামো, রাইট? আমাদের নিজেদেরকে নিজেদের রেজিলিয়েন্সি বা সলিউশনটা বের করতে হবে। সো এই যে গ্রিন ট্রানজিশনের ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে আগাইতে পারে, এবং পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট একটা বড় জায়গা যেটাকে আমরা ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট বলি, অর্থাৎ সোশ্যাল কজ বা যে কোনো একটা কজকে সেই ইনভেস্টমেন্টে অ্যাড্রেস করতে হবে। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টটা সেক্ষেত্রে এইভাবে কোন মডেল আগাইতে পারে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা আসলে গত 4 বছর আগেই একটা ইনিশিয়েটিভ শুরু করেছি, এটাকে আমরা বলছি গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ। এটার আমি ব্যাক স্টোরিতে না যাই, অনেক লম্বা স্টোরি। এটার আমরা হচ্ছে সোল শেয়ার হিসেবে কাজ করছি, যেটা মানে ওখানে প্রাইভেট কোম্পানি, কিন্তু ওইটা হচ্ছে যে ক্লাইমেট টেক কোম্পানি, কিন্তু ক্লাইমেট টেক কোম্পানি এটা তো একটা স্টার্ট আপ, অবভিয়াসলি উই নিড ফাইন্যান্স। তো যখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা যদি এরকম হয় যে এটাকে একটা মানে ফাইন্যান্সিংটা অ্যাবান্ডেন্ট ফাইন্যান্স থাকবে, কিন্তু যেটা দিয়ে আমরা আসলে রিনিউয়েবল এনার্জি সলিউশন করতে পারবো অ্যাজ এ সার্ভিস। সো দ্যাটস ওয়াই উই হ্যাড স্টার্টেড এ জেভি, এটা গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ নামে। এখানে গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভ হচ্ছে একটা এসকো, যে যাদের কাজ হচ্ছে যে একটু লার্জ স্কেলে, মিডিয়াম টু লার্জ স্কেলে আমরা ইনভেস্ট করি হচ্ছে ইয়ার অ্যাসেটের উপরে, মানে যেমন ধরেন ইনভেস্টমেন্টকে আপনারা করেন না, আপনারা ধরেন ব্লেন্ডেড ফাইন্যান্স বা যে কোনো মেকানিজমটা ব্লেন্ডেড ফাইন্যান্স, বিকজ গ্রিনার গার্মেন্টসের যে ইনভেস্টমেন্টটা আসছে এটা কিন্তু হচ্ছে ব্লেন্ডেড ফাইন্যান্স মিক্স অফ ইকুইটি অ্যান্ড ডেট। ওকে, সো ডেট মিনস হচ্ছে অবভিয়াসলি আন্ডার জিটিএফ ফান্ড। মানে সেটা কি বাংলাদেশ থেকে আপনারা রেজ করে দেন অথবা গ্লোবাল ফাইন্যান্স ভেঞ্চার ক্যাপিটাল বা থেকে নিয়ে আসছি? বিকজ এখন পর্যন্ত গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভের যে ক্যাপ টেবল, সেখানে অবশ্যই বেস্ট সেলারের হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, সেকেন্ড লার্জেস্ট ইনভেস্টমেন্ট আরেকটা ডাস যে ভেহিকেল আছে অরে তাদের, এবং সোল শেয়ার আছে, তিনটাতেই আছে। আর আমরা ডেট যেটা গ্রিন মানে জিটিএফ ফান্ডে, সেই ডেটটা বাংলাদেশ থেকে নিচ্ছি এটার মধ্যে। ওকে, ফাইন্যান্সের কথা যেহেতু বলছিলাম, আপনি এই ইনভেস্টমেন্ট কিংবা ভেঞ্চার ক্যাপিটালের বলি, আমার ভাষায় বলি গুরু, যেহেতু আপনি এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান, আমার কিন্তু ছোট ছোট দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। এই যে গ্রিন ট্রানজিশন কিংবা এই জায়গাতে বিনিয়োগের মডেলটা কি হতে পারে, এবং পার্টিকুলারলি আপনার অভিজ্ঞতার আলোকে যে আমাদের ডায়াসপোরা ক্যান বি এ ক্যাটালিস্ট, ক্যান বি অর ক্যান বি নট, ইফ ইয়েস হাউ? Okay, so I think there's quite a few questions. Yes. You can start with the model. But on finance, okay, so let's start with that. I don't think, Amar Monohoy, finance is not the main issue. Yes. There's not a lack of money, maybe a lack of different models. So the first thing, Bangladesh Bank, Mother Bangladesh Bank has taken some initiatives. There's some dedicated funds. They've also changed the regulations. We can keep working on that. But the most important thing is we need to create commercially viable projects. So we need to the private sector needs to take the initiative. Even large Bangladeshi companies, I would say every large Bangladeshi company, every large conglomerate should have a dedicated climate change unit that actually thinks and innovates about climate change relevant projects. And green transition linking that thought. Yeah. So there is, global GCF. There are other sorts of global climate funds. World Bank, IFC takes initiatives. So there are many initiatives for global funds. But what you will find is that most of these global funds say that they don't have investable projects in Bangladesh. এবং এই ধরনের ফান্ডরা খুবই কঠিন। আমি নিজেও লম্বা সময় ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি। So they are also very bureaucratic. Yes. So we need to find the commercial models. Maybe we can have some subsidized finance, but we can bring in debt funding, equity funding from clean tech funds, but into commercially viable projects. And those commercially viable projects, Appa was saying before, so
we have to find ones that make sense for Bangladesh. And this Iran crisis should help focus our minds. Yes, আপনি বলছিলেন কমার্শিয়ালি ভায়াবল প্রজেক্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং টার্ম অ্যান্ড ইম্পর্ট্যান্ট টার্ম, কারণ আপনি ইনভেস্টমেন্ট আনলে সেটা যদি ভায়াবল না হয় ইনভেস্টমেন্ট তো আসলে লাভ হবে না। সো আপনারা যে প্রজেক্টগুলো নিচ্ছেন সেটা হাউ কমার্শিয়ালি ভায়াবল দিস আর, এবং সেইটা দেখে কোন মডেলটা খুব দ্রুত আমাদের অ্যাডাপ্ট করা উচিত বলে আপনার মনে হয়? ইন্টারেস্টিং দিন, যখন ইফতি ভাই বলছিলেন তখন আমি ওখান থেকেই ধরে আসি যে কমার্শিয়াল ভায়াবল এবং কংগ্লোমারেটদের থাকা উচিত। এখানে আমরা যেটা দেখছি আমাদের মধ্যে এমনিতেই একটা মানসিকতা আছে যে আমরা আসলে নিজেরা সব কিছু করতে চাই। কংগ্লোমারেট, লেটস সে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, দে আর বেসড ইন দেয়ার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, সো অবভিয়াসলি দে আর নট বেসড ইন টু দ্য কার্বন মিটিগেশন অর আদার রিনিউয়েবল এনার্জি সলিউশন। সো এখানে আমাদের ভাই যেটা বলছেন একদম সত্যি যে ফাইন্যান্স ইজ নট দ্য মেজর challenge is the policy for the implementation to make it commercially viable. যেমন ধরুন পলিসি হচ্ছে আমি একটা এসকো খুললাম, আমরা খুলে ঠিক আছে আমি এফডিআই নিয়ে আসছি, কিন্তু যখন এফডিআই নিয়ে আসছি তখন কমার্শিয়ালি ভায়াবল হওয়ার জন্য আমি প্রজেক্টও নিয়ে আসছি, আমার মেইন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে পলিসি ব্লকার। বিকজ যখন আরএমজি ফ্যাক্টরি সে ইম্পোর্ট করছে এই ম্যাটেরিয়ালগুলো, সে তাকে হচ্ছে এক্সেমশন পেয়ে যাচ্ছে সেই ডিউটিতে, কিন্তু আমি এসকো হয়ে এফডিআই নিয়ে আসছি, আমারও তো মাথার মধ্যে একটা টার্গেট আছে, বিকজ অ্যাটলিস্ট 11 to 12% তো আইআরআর হতেই হবে। কিন্তু ওখানে যখন আমি কম্পিট করতে যাচ্ছি, ভায়াবল করতে যাচ্ছি, আমার ডিউটি মোর দেন 50%, আর আরেকজন যখন আরেকটা গ্রুপ যখন পাচ্ছে যে ট্যাক্স এক্সেমশন, এখানে কমার্শিয়াল ভায়াবল হতে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। এটা একটা জায়গা যে ইদার হতে পারে, আমি বলি না যদি সবাইকে এক্সেমশন দেয় তাহলে দেশের রেভিনিউ আসবে কোথায় থেকে, সো ইট শুড বি জাস্টিফাইড, বিকজ অ্যাপেল টু অ্যাপেল না হলে তো আসলে কম্পিটিটিভনেস ধরে রাখা যায় না। এটা একটা বড় চ্যালেঞ্জ এখানে কমার্শিয়ালি ভায়াবল হওয়ার জন্য, এটা একটা রিজন। দ্বিতীয় হচ্ছে যে যেটার জন্য এক্সপার্ট, ফুড ইন্ডাস্ট্রি ইজ এক্সপার্ট ইনটু দেয়ার ফুড, সো অবভিয়াসলি দে উইল ডু দ্য ফুড, এবং যারা মানে এনার্জি সেক্টরে এটার জন্য এক্সপার্ট ইনক্লুডিং বিজনেস মডেল, দে শুড টেকেন কেয়ার অফ দ্যাট। সো আমাদের পলিসি আসলে প্রত্যেককে ক্যাটার করা উচিত। আমাদের পলিসিটা হয়ে যাচ্ছে এরকম যে সেক্টর থেকে বেশি রেভিনিউ আসছে তাকে যত রকমের সাবসিডাইজ এবং হাইলাইট করতে দেওয়া যাচ্ছে, কিন্তু আর বাকি যারা এখানে আসার চেষ্টা করছেন অল উইল কমপ্লিমেন্ট ইচ আদার, তো তাদেরকেও আসলে টেক কেয়ার পলিসির মধ্যে একটা সমতা থাকা দরকার। থ্যাংক ইউ ইফতি ইসলাম। ওনার কথা ধরে একটু আপনাকে বলতে চাই, আপনি বাংলাদেশ ব্যাংকের যে ওনাদেরকে অ্যাডভাইস করেছেন পার্টিকুলার এই ধরনের ফাইন্যান্সিং মডেল কিংবা রিফর্মের জায়গা থেকে, উনি একটা বড় কথা বলেছেন যে এখানে পলিসিগত একটা গ্যাপ আছে, পার্টিকুলারলি কথার কথা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে সরাসরি এনে সে ট্যাক্স ইনসেন্টিভ পায়, কিন্তু আমি যখন ইনভেস্টমেন্ট এনে করতে চাই আমার জন্য এই চ্যালেঞ্জটা আছে। সো এবং এটা তো নিডেড ফর বাংলাদেশ, আপনি অলরেডি বলেছেন। সো এই যে আপনার চোখে চ্যালেঞ্জগুলো কি, বা সেই জায়গাটা আসলে কি করা? I think again I would say yes, there are some definitely regulatory reforms. I think Bangladesh Bank has a dedicated unit. They have actually Bangladesh Bank, to their credit, has over several years now taken, I mean, অনেকটা initiative নিতেছে climate জন্য, but I think that's not the major issue. When I was talking about large companies, I come back to, for every major conglomerate in Bangladesh, all the way to small SMEs. They run the basically country, the big, huge. No, but I'm saying so each of them should be thinking about where within this green transition, where is our opportunity? That may be in terms of running their factories with less energy more efficiently, but there are many commercial projects that they should be doing. For example, একটা example যদি দেন. Okay, at the moment, after this Iran crisis, I mean, নিজে একটা নতুন project আনতে চাই, but I mean, I'm talking about, so this is actually on actually UK companyর সাথে আমি আলোচনা করতেছি for bioethanol. Okay. So এটা bioethanol project হবে that আমাদের সব commercial municipal waste, আমাদের সব মিউনিসিপাল ওয়েস্ট থেকে এটা কেমন বায়োএথেনল বানাতে পারি, and then ওইটার থেকে basically 20% in India, 20% octane is now bioethanol. So they've reduced their octane imports by 20% by bioethanol, right? So একটা UK company আমার already একটা connection আছে, ওদের সাথে এখন প্রথম আলোচনা হইতেছে, they want to find Bangladeshi companies who can do this. So আমাদের এটা একটা PPP model হইতে পারে climate change এর জন্য. So because PPP কেন, public private partnership, public private কি মানে, means that the government, Dhaka North, Dhaka South, Chittagong, maybe sugar mills. এবং দিস ইজ এ ভেরি, আমার আগের যে সিটি কর্পোরেশনের যে প্রশাসক ছিল, আমার কাজ ওনার সাথে কিছুটা ইন্টেন্সিভ আলোচনা শুরু হয়েছে। ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ ওয়েস্ট
তৈরি হয় এবং সেটা যদি আমরা প্রপারলি ম্যানেজ করে সেখান থেকে কিন্তু আমরা এনার্জি ক্রিয়েট করতে পারি। বাট এনার্জি আমি এটা বায়োমাস, এটা অন্য, বাট এই বায়োমাস প্রজেক্ট মেবি লাস্ট 10 বছর চলতেছে, বাট কিছু হইতেছে না। দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট। এটা এই বায়োএথেনল প্রজেক্ট এই ইউকে কোম্পানি প্রথম পাইলট করতেছে ইউকেতে, নট ইন বাংলাদেশ। এটা ইউকে এর মধ্যে হ্যাজ দে বিন সাকসেসফুল? এটা শুরু করতে অ্যাকচুয়ালি ইন্ডিয়া সাকসেসফুল। ইন্টারেস্টিংলি ইন্ডিয়া হ্যাজ অ্যান E20 পলিসি। ওদের টার্গেট আছে এখন 20% of all octane petrol will be from bioethanol. So ওদের 20% কমে যাবে ওকে fuel imports. So এই প্রজেক্ট 20% মানে হিউজ। Yes, so এটা আমি বলছি এই প্রজেক্টটা 2.5 বছরের মধ্যে ব্রেক ইভেন হবে ইউকেতে, 2.5 বছর। So whatever, it's a $12 million project, the pilot in the UK, এটা $12 million 2.5 বছরের মধ্যে back করবে. How many projects in Bangladesh do you get the money back in 2.5 years? No, very Nothing. difficult. So I'm giving an example that a project is a very important project for the Iran crisis. It is making money back in 2.5 years, more than any other project, and it's good for the country. Now, এটা কেন হইতেছে না? That's the question. Yes. Right? So আপনি প্রশ্নটা আপনি উত্তর যদি দেন। So I'm saying sometimes, firstly, on the government side, I mean, আমাদের biomass municipal, আমাদের policy, renewable policy is not very well thought out. But also from the private sector, so we need the government to say, yes, we are going to... We'll facilitate. We will facilitate. I mean, government, public sector, the key, well, they're the municipal, Dhaka North, Dhaka South, they have the waste. Maybe অনেকটা Bangladeshi state company, Bangladeshi sugar mills, Bangladeshi jute mills, we know Bangladeshi state company has waste. আপনি যে কথাটা বলছেন ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশের ধরেন 95% ইকোনমি ইজ মেইনটেইন বাই দ্য প্রাইভেট সেক্টর, ইভেন ইউ টক অ্যাবাউট জিডিপি অ্যান্ড আদার। যে কথাটা বলছেন যে বড় বড় বিগ কনগ্লোমারেট তারা যদি ইনিশিয়েটিভ তারা নিজেরা নেয় তাদের এনার্জি কনজাম্পশন কমানো কিংবা গ্রিন ট্রানজিশনে যাওয়া, সেটা কিভাবে হইতে পারে? না, এটা হইতেছে, বাট আমি জাস্ট ফিনিশিং অন দ্য বায়োএথেনল প্রজেক্ট। সো এটা এখন আলোচনা শুরু হইতেছে। আমি কিছু চেয়ারম্যান, সিইও, বড় কনগ্লোমারের সাথে আমার পরিচয় আছে, আমি ওদের সাথে আলোচনা শুরু করতেছি। বাট they need to say, okay, this is a very profitable project, we can do it. ওদের কি লাগবে এটা করতে? ওদের কি বলবো, সরকারের সাথে বসতে হবে। ওদের কি লাগবে? আমি সরকার, মন্ত্রীর সাথে আমি also আলোচনা করছি। ওই বলছি, ঠিক আছে, এটা কি লাগবে? সো অনেক সময় অ্যাকচুয়ালি সরকার চেষ্টা করতেছে, প্রাইভেট সেক্টর অলসো চেষ্টা করতে হবে, and we have to find a way to make it work. এই সিম্পল জিনিস আমাদের কত 3-4 বাস 6 ঘন্টা লাগতেছে to get 2,000 টাকা fuel. Yes. And it's going to get worse. Yes. So আপনার কাছে আপনার সাথে জাস্ট একটু আরেকটা পার্সপেক্টিভ যুক্ত করি। আপনাদের মডেলটা কাজ করছেন, আমি গবেষণা করে দেখেছি, পার্টিকুলারলি স্কোপ 3 কমপ্লায়েন্স যে মেকানিজম, অ্যাজ আ ESG যেটাকে আমরা বলি, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি এন্ড গভর্নেন্স, এটা গ্রিন ট্রানজিশনের জন্য কি? এইটা এখন আপনারা কিভাবে ইন্টিগ্রেট করছেন ইন দ্য কোম্পানিজ, অথবা আপনাদের বিজনেস মডেল অথবা পিচ ডেক আমি যেটা দেখলাম সেটা কিভাবে তাদের ইনস্পায়ারেশন করছেন, এবং তারা কিভাবে, কারণ দিন শেষে তাদের ব্যবসাও তো করতে হবে। আমি একটু আগে ইফতিভার যে আনসার দিলেন ওনার সাথে করি। কংগ্লোমারেটরা আসবে এখানে, এসকো বলেন বা কংগ্লোমারেট আসবে, তাদের ইনসেনটিভটা কি? যদি আইপিপি হয়, বাংলাদেশের যত ইনসেনটিভ এবং যত ফ্যাসিলিটি সব কিন্তু আইপিপিদের জন্য, কিন্তু যখন এসকো বলেন, রেসকো বলেন, কংগ্লোমারেট বলেন, তাদের জন্য কিন্তু সেম ফ্যাসিলিটিগুলো নাই। ইট মিনস অ্যাগেইন ফ্যাসিলিটিতেও ইনসেনটিভেও কিন্তু হচ্ছে বিশাল গ্যাপ। কারণ আপনি এফডিআই বলেন অথবা বলেন যে ঠিক আছে বাংলাদেশের কংগ্লোমারেট বা কারো আছে তারা বিদেশে টাকা পাঠাবে না, এখানেই ইনভেস্ট করবে, ইনসেনটিভ তো লাগবে তাদের জন্য, বিকজ আদারওয়াইজ তারা তো যেটাতে ব্যবসা করছে অনেক লাভ করছে, দেন তো আসলে এটা সব হবে। বেশি ফোর্স করলে যেটা হবে সিএসআর হবে, ইনভেস্টমেন্ট হবে না। সিএসআর ইজ নট এনাফ ফর বাংলাদেশ। যে কথাটা বলছি আগে সুলতানা মুক্তি, দিন শেষে যে কারণেই হোক, লোকাল পার্সপেক্টিভ হোক, গ্লোবাল ক্রাইসিসের কারণে হোক, আমাদের গ্রিন ট্রানজিশনে যাইতেই হবে। এবং সেক্ষেত্রে যেটা আমরা বলছিলাম ইএসজি অথবা স্কোপ 3 কমপ্লায়েন্স যে মেকানিজম, এটা টেকনিক্যাল টার্ম, এটা সহজভাবে যদি আমাদেরকে বলেন কিভাবে করা দরকার এবং কোম্পানি কেন করবে? এখন পর্যন্ত বাংলাদেশে যেটা মোস্ট পপুলার এবং করা হচ্ছে সেটা হচ্ছে স্কোপ 2 নিয়ে কাজ করা হচ্ছে। যে ঠিক আছে, আমার গ্রিড ইয়াতে সোলার ওইটুকুই বসানো হচ্ছে রিনিউয়েবল, যে ঠিক আছে ওটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিডিউস করে দিচ্ছে, যে আমার গ্রিড এনার্জি একটু কম লাগতেছে, তার মানে আমি সেইটুকু রিনিউয়েবল থেকে পাচ্ছি। ডাইরেক্ট যেটা
না, স্কোপ 2 যেটা ইনডাইরেক্ট। আমরা এখনো স্কোপ 1 নিয়ে কাজই করছি না। স্কোপ 1 কোনটা, যেটা ডিজেল জেনারেটর থেকে ডিরেক্ট জেনারেট হচ্ছে, মানে প্রোডাকশনের জন্য যে যখন ডিজেল জেনারেটর ইউজ করা হচ্ছে তার মানে ডিরেক্ট যেটা, সেখানে আমরা হাতিয়ে এখন আপনি যে ডিজেলে যদি না পান তাহলে করবেন কি? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এইটা, এখন আসছে। এখন দেখেন, যখন ডিজেল আপনি জিনিসপত্র আনবেন, ডিজেল জেনারেটর ইম্পোর্ট করবেন, তার ডিউটি হচ্ছে 1%। এখন আপনি যদি বলেন যে আপনি একটা লার্জ স্কেলে সোলার বসাবেন, বসায় আপনি আবার এটাকে রাতেই ইউজ করতে চান যাতে ডিজেলকে রিপ্লেস করতে পারেন, তার মানে আপনাকে স্টোরেজ আনতে হবে। স্টোরেজ ছাড়া তো সোলার শুধুমাত্র এটা একটা দিনে, আমার লাইটও আছে, দিনে বাংলাদেশের পিক লোড দিনেও না, এটা সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 11টা। অতএব সেই সময়টা কিন্তু স্টোরেজ ছাড়া, তার মানে কি, এটা তো একটা ফুল প্যাকেজ হচ্ছে না। আমরা হাফ প্যাকেজ নিয়ে কাজ করছি বছরের পর বছর ধরে। পলিসি তাও কিছুটা হলেও শিথিল এই হাফের জন্য, যে পুরোটা যে স্টোরেজ এখানে যোগ হবে, যেটাকে যখন আমি স্কোপ 1-এ হাত দিতে পারবো। তবে হ্যাঁ, এখন যেহেতু ডিজেল পাওয়াই যাবে না, আমি আশা করি যে গভর্নমেন্ট এটাকে, আমি নিজে জানি একটা জাস্ট রিলেভেন্ট দেখায়, অনেকে আমি আমার নিজের পরিচিত 3-4 জনে দেখছি বিআইডি গাড়ি কিনে ফেলছে, যে ভাই আমার তো চলতে হবে নট। আমরা আলোচনা খুবই ইন্টারেস্টিং, আমরা আরেকটু ঢুকবো ইফতি ইসলাম আপনার সাথে ডায়াসপোরাদের পার্সপেক্টিভ আর ফাইনাল পলিসি পার্সপেক্টিভে। দর্শক, আপনারা দেখছেন গ্লোবাল বাংলাদেশ, আমরা আলোচনা করছি পরিবেশ বান্ধব বাংলাদেশ এবং সবুজ বিনিয়োগ নিয়ে। আমাদের এই আলোচনাটা খুবই জমেছে। আমরা ছোট্ট একটু বিরতিতে যেতে চাই, আশা করি ফিরে এসে আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ গ্লোবাল বাংলাদেশে, আমরা আলোচনা করছি সবুজ বাংলাদেশ এবং বিনিয়োগ নিয়ে। ইফতি ইসলাম, আপনার কাছে আসতে চাই। আপনার মতো মানুষ, যেমন আজকে নিজেও আমি অনেক কিছু শিখেছি, এবং আপনি যেহেতু ইউকেতে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, আপনার মতো আমি জানি এই যে ডায়াসপোরা সংখ্যা প্রায় 24 লাখ, যারা আইদার বিশ্বের বড় দেশে, বিশেষ করে আমাদের ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপের, তারা বসবাস করেন স্থায়ীভাবে অথবা লং টার্ম ধরে থাকেন। আপনাদের মতো মানুষরা এই যে গ্রিন ট্রানজিশন কিংবা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে, এবং সেটা বাংলাদেশ সরকারের কতটা নেওয়া উচিত, বাংলাদেশ সরকার বলবো, এবং বাংলাদেশের কতটা নেওয়া জরুরি হয়ে পড়েছে? So first thing, thank you. আমি বিভিন্ন দেশে আমি গেছি, অনেক ডিয়াসপোরা আমার বন্ধু নেটওয়ার্ক আছে। ফার্স্ট থিং ইজ, ডোন্ট অ্যাসিউম, ডিয়াসপোরা জিজ্ঞেস করেন এনআরবি এটা করার দেশের জন্য, এটা একটা ভুল মাইন্ডসেট। দেশের জন্য মেবি করবে, বাট অ্যাকচুয়ালি এটা করো বিকজ আপনাদের নিজের জন্য ভালো একটা অপরচুনিটি আছে। দ্যাটস দ্য ফার্স্ট থিং। অনেকজন বলে এটা দেশের জন্য করো, দেশ আপনাদের লাগবে, এইসব জিনিস, এটা ঠিক মাইন্ডসেট না। আরেকটা জিনিস হইতেছে, লেটস থিঙ্ক, একটা পজিটিভ জিনিস হইতেছে, আমাদের নেক্সট জেনারেশন ডিয়াসপোরা এনআরবিস, আমার ছেলে 24 বছর বয়স, আমাদের অনেকজন দুইটা জিনিস খুব ইন্টারেস্টেড। ওয়ান ইজ এআই, artificial intelligence. Second thing is green transition and social business, social impact. So খুব specific engagement নিতে পারি। যেমন? So দুইটা জিনিস। One is I call it diaspora knowledge networks. So আমাদের এটা কি মানে diaspora knowledge networks? It means ওই diaspora থেকে টাকা আনতে চাইতেছি না, mainly their expertise and their global network. Knowledge is also money. The knowledge I'm getting from you. So ওই knowledge একটা giving example. So Bangladesh Diaspora Climate Action BDCA একটা নতুন ইনিশিয়েটিভ হয়েছে IOM থেকে UK তে. Yes, I was working. And you're part of that. So I was saying আমি একটু ওইটার মধ্যে ইনভলভ ছিলাম, আমি এখন এত নাই, বাট ওইটার থেকে আমি একটা প্রফেসর নাজিয়া হাবিব, ওই ফার্স্ট Bangladeshi origin full professor at Cambridge University, the world's unborn university, and she is the director for the Global Sustainability Center, and a brilliant and very decent person, brilliant woman. And আমি ওর সাথে আলোচনা করছি, I connected her with Brack University. So we have a lot now, alhamdulillah, a lot of very talented diaspora around the world. So that's diaspora knowledge network. Let me come back to finance, because আমাদের maybe এত সময় নাই. So আমি এখন মনে হয় আমাদের খুব practical একটা ক্লাইমেট অ্যান্ড ডিয়াসপোরা স্ট্র্যাটেজি নিতে হবে, দ্যাট এই 1-2 বছরের মধ্যে একটা রেজাল্ট হবে। স্বপ্ন অ্যান্ড জাস্ট লেটস হোপ 5-10 বছর কিছু হয়ে যাবে, এটা প্র্যাকটিক্যাল কিভাবে হতে পারে? প্র্যাকটিক্যাল আমার মনে হয় অনেক জিনিস করা যায়, বাট লেট মি কাম আপ উইথ আ ফিউ। ফার্স্টলি অন সোলার, আমি সোলার মধ্যে অনেক বছর কিছু কাজ করছি, বাট আমাদের অ্যাগেন উইশফুল থিঙ্কিং, Bangladesh is the most densely populated country of the world. আমাদের large scale solar হবে না। 30% renewable energy, large scale. We're not Saudi Arabia or China, US or Canada. So আমাদের actually জায়গায় জমি কম। So agro solar, so combining agriculture and solar together, এটা একটা বড় initiative. আমি already biomass, bioethanol mention করছি।
So agri-solar could be important because it covers both climate mitigation and adaptation. Adaptation, yes. And also it will benefit our farmers. So we should be investing এবং এটার সাথে কার্বন ট্রেডিং এ তো লিংক, এটা মধ্যে বিজনেস করা যায়। আরেকটা জিনিস বাংলাদেশ করতে পারে না is actually carbon credits. Maybe it's a complicated area, but আমাদের I am very clear because monetizing carbon credits, maybe আমাদের audience এটা exactly বোঝে না, but এটা maybe if we have time. But coming back to diaspora, so আমি একটা specific suggestion বলতে পারি। Interestingly, আমার সব বন্ধু network friends diaspora, ওদের অনেকজন এখন number one problem কি? Not climate. Their number one problem is they're inheriting property inheritance হইতেছে, and they don't know how to sell it. They don't know how to take. So এটা আলোচনা হইতেছে we can work out. But this is linked to a climate change opportunity. কেমন? So যখন কোনো NRB, especially next generation act, ওদের family property, জমি, apartment বিক্রি করে, their main thinking is, okay, ওইটা টাকা কেমন বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যেতে পারি. But actually, we have to change that mindset. Reinvest here. So how can they reinvest into projects in Bangladesh? Yes. So we can help them sell their properties. But এটা এখন আমি sure করতেছি এই কাজ. So এটা if we that imagine, would be great initiative. because actually আমাদের like say আমার ছেলে 24 বছর বয়স, a young generation diaspora, they are also passionate and interested about helping Bangladesh, about green transition, about AI. So যদি আমাদের কিছু clean tech green project বানা যায়, we can mobilize. I mean এটা ছোট টাকা না, we're talking about আমার মনে হয় 20-30 হাজার কোটি টাকা. Oh, huge. Right? If you think আমাদের NRB কত জমি and land and asset আছে বাংলাদেশে, মানে আপনি বলছেন সেখানে একটা ভালো যদি একটা ম্যানেজমেন্ট বা ইকোসিস্টেম কিংবা সাপোর্ট সিস্টেম, দ্যাট উড বি হেল্প। আমরা একটা আপনার কাছে আবার একটু আসবো, আপনার কাছে আসতে চাই। আপনারা ডিকার্বনাইজেশন যে মডেলটা প্রমোট করছেন সেটা এস্টাবলিশ করার জন্য ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট কতটা জরুরি, এবং সেইখানে উনি তো স্পেসিফিক একটা মডেলের কথা বলছেন। হোয়াট আর দ্য সোর্সেস অফ ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট দ্যাট ক্যান হেল্প ইন দ্য ডিকার্বনাইজেশন প্রজেক্ট? অ্যাগেন ডিকার্বনাইজেশন যেটা ভাই বললেন, এনআরবিদের অ্যাগেন ওদের কিন্তু হচ্ছে মোটিভেট করতে হবে হোয়াই দে উইল ইনভেস্ট অন রিনিউয়েবল এনার্জি অর হোয়াই দে উইল ইনভেস্ট অন এআই অ্যান্ড আদার থিং, বিকজ অবভিয়াসলি ইটস নট কমার্শিয়াল ইনভেস্টমেন্ট যে ওখান থেকে ওরা আইআরআর মোর দেন 20% পাবে। যখন রিনিউয়েবল এনার্জি এবং এআই বা অন্য কিছুতে হবে, এখানে কিন্তু আইআরআর 11 থেকে 12 এর কিন্তু মধ্যেই আপনাকে জাস্ট একটু থামে একটু বলি, ইন্ডিয়া কিন্তু এই মডেলটা অলরেডি এস্টাবলিশ করেছে। আমি যদি ইন্ডিয়ার মার্কেটে খুব ইন্টেন্সিভলি গবেষণা করেছি, তাদের যে ডায়াসপোরা মেম্বার লাইক হিম, they have found out and connect to the specific sector. আপনি দেখবেন ইন্ডিয়া কিন্তু গ্রিন ট্রানজিশনের ক্ষেত্রে চায়নার পরে এশিয়া বা সাউথ অনেক বেশি আগায় গেছে। দে আর কানেক্টিং দ্য ডায়াসপোরা মেম্বার, টেকিং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, কানেক্টিং দ্য রাইট রিসোর্সেস উইথ এক্স্যাক্টলি দ্য পলিসিস। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের আসলে এখন পর্যন্ত পলিসি এবং ইনিশিয়েটিভ সবগুলো হয় হচ্ছে বর্তমানকে টার্গেট করে। আমি আজকে ক্রাইসিস আজকেই চিন্তা করছি, অবশ্যই আমার আজকেটা টপ প্রায়োরিটি, কিন্তু এটা হতে হবে ইনক্লুডেড যে আজকে, কালকে এবং পরশু। তার মানে আমি আগামীটা, এখন ধরেন এই মুহূর্তে কি দরকার আমাদের, এই মুহূর্তে অবভিয়াসলি আমার ডিজেল থাকবে না, আমার ওটা থাকবে না, তো তার মানে আমার ব্যাটারি লাগবে, স্টোরেজ লাগবে, আদারওয়াইজ আমার যেটুকু জেনারেশন হবে আমি সন্ধ্যার পরে সেটা ইউজ করতে পারবো না। এখন আরেকটা জিনিসের দিকে তাকাতে হবে, যাচ্ছে ঠিক আছে ব্যাটারি কিনতে গেলে আমার অবশ্যই এফডিআই আগে লাগবে, এফডিআই, কারণ আমার যে ডোমেস্টিক ইনভেস্ট আছে সেগুলো ফুড সিকিউরিটি এবং অন্যর কাছে সেটা টপ প্রায়োরিটিতে খরচ হয়ে যাবে, কারণ আমরা যেহেতু ইম্পোর্ট বেসড কান্ট্রি। এখন এফডিআই যে লাগবে, তার মানে তাদেরকে এফডিআই আনতে গেলে, ইনফ্লো করতে গেলে নিশ্চয়ই ইনসেন্টিভ এবং পলিসি স্মুথ করতে হবে, আর একটু হচ্ছে বেটার করতে হবে, যে যাতে মানুষ লুক্রেটিভ মনে হয় মানুষের কাছে এই ক্রাইসিস মোমেন্টে এফডিআই। বিডা তো কিছুটা শুরু করেছে, হ্যাঁ বিডা কিছুটা শুরু করেছে, কিন্তু আমরা যখন পলিসিতে যাচ্ছি, এটা অন্যটাতে দেখছি পলিসিতে খুব বেশি চেঞ্জ এখন আমরা পাচ্ছি না, কারণ আমরাই যেহেতু আনছি পলিসির সাথে, আমরা যেহেতু প্রতিদিন স্ট্রাগল করছি। একটা স্পেসিফিক এক্সাম্পল বলেন তো। স্পেসিফিক এক্সাম্পল বললাম, যেমন ধরেন খুবই একটা সিম্পল কথা, যে আমি একটা ইনভেস্টমেন্ট আনবো, ওই যে প্রথম বলেছি কম্পিটিটিভনেসের জন্য পলিসিতে হেল্প নেই, অতএব আমাকে যখন আমি ইনভেস্টরের সাথে বসছি একটা প্রজেক্ট, কমার্শিয়াল ভায়াবল প্রজেক্ট নিয়ে, ইটস বেসিক্যালি ভেরি টাফ হচ্ছে তাকে শো করানো যে আমি 10 এর উপরে আমার আইআরআর তুলতে পারছি। তখন বলছে না, দেন কারণ ডিউ টু ওই ট্যাক্সেশন এন্ড দেন আদার, এখানে কোনো ট্যাক্স হলিডে নাই হচ্ছে এফডিআই এর জন্য, ওটা ইনিশিয়েট করতে হবে, এটা দেওয়াটা দরকার, তাহলে তো আমাদের দেশে এটাতে আসবে। আরেকটা হচ্ছে আমাকে যদি এখন বলি আমি ফুয়েল ডিপেন্ডেন্সি কমাবো কিভাবে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, আমাকে তো হোমগ্রোন সলিউশনের কথা আমি বলছি। মানুষ কি করে ক্রাইসিসের সময় তো তার কাছে
কাছে যতটুকু রিসোর্স আছে সেটারই ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের কথা চিন্তা করতে হয়। এখন ধরেন আমাদের বাংলাদেশে যে 5 মিলিয়ন 6 মিলিয়ন যেহেতু রেজিস্ট্রেশন নাই, নাম্বার ফ্ল্যাকচুয়েট করে, 3 হুইলার্সগুলো আছে, যেটা বাংলাদেশের একেবারে মানে এটাকে বলবো বাংলাদেশের টেসলা, বাংলাদেশের টেসলা পাবলিক কমিউট হয়ে গেছে। বিকজ বিশেষ করে সব মেট্রোপলিটন সিটির বাইরে যদি যান, মানে জেলা শহর থেকে উপজেলা সদর, এই একমাত্র মানে পাবলিক যানবাহন হচ্ছে এই 3 হুইলার্স। সো ওটা লিগাল ইলিগালে আমি যাব না, এটা আনডাউটেডলি এটা আনডিনায়াবল, এটা কেউ তুলেও দিতে পারবে না, এটাকে লিগ্যাল করতে হবে। এখন দেখেন এই 5 মিলিয়ন ভেহিকল চলছে হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে। ওয়ার্ল্ডে লেড অ্যাসিড ব্যাটারি কোথাও ইভিতে চলে না। কি করা দরকার? এগুলোকে তাহলে রিপ্লেস করা দরকার লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে। তাহলে ইমিডিয়েটলি কি হবে? ইমিডিয়েটলি আমরা 40% পর্যন্ত কনজাম্পশন কমাতে পারব। এক্স্যাক্টলি। ইফতিসলাম, আপনার কাছে একটু আসতে চাই। উনি বেশ কয়েকটা এক্সাম্পল দিলেন আমরা আলোচনার শেষের দিকে। প্রতিদিন যেভাবে বিশ্ব প্রতিদিনে চেঞ্জ হচ্ছে, আজকে ডোনাল্ড ট্রাম্প ডিটারমাইন করে দিচ্ছে হাউ দ্য ওয়ার্ল্ড উইল বি লুক লাইক। আমাদের তো একটা দেশ, 17 কোটি মানুষ, আগামী আপনি 5 বছরের কথা বা 2 বছর চিন্তা, আগামী 2 বছর বা 3 বছরে স্পেসিফিকলি গ্রিন আপনি অনেকগুলো এক্সাম্পল দিয়েছেন। ইন টার্মস অফ পলিসি এবং প্র্যাকটিসে কোন ধরনের ইনিশিয়েটিভ আমাদের নেয়াই দরকার এখন, না হলে আমরা আসলে বড় ধরনের বিপদে তো অলরেডি পড়েছি। আপনি যেটা বলছেন, তেল নাই, রাস্তায় গাড়ি দাঁড়ায় আছে, কোন কোন ইনিশিয়েটিভ আমাদের নেওয়া উচিত পলিসি এবং প্র্যাকটিস লেভেলে টু হ্যাভ এ বেটার গ্রিন ট্রানজিশন অ্যান্ড ডেভেলপ আওয়ার কান্ট্রি? সো থ্যাংক ইউ। আমাদের এই এনার্জি সিকিউরিটি, there is no simple solution actually. এটা 6 মাস 1 বছরের ব্যাপার না। But I think the lesson is we have to diversify our energy sources, and we have to accelerate practical renewable energy policies. So I mean, age bolchi agro solar or even water-based solar. এই সব initiative নিতে হবে। Second, in terms of কি বলবো, আমাদের diaspora and so yeah, যদি diaspora বাইরে থেকে diaspora টাকা আনতে চাও, then we have to also, as Appa was saying, we have to find a way to allow them smoothly take the money out. But আমার মনে হয় ওই এখন এই diaspora, আমি আগে বলছি, অনেকটা অ্যাসেট অলরেডি এখানে আছে, লেটস রিমোবিলাইজ দ্যাট। ওইটাই নিতে পারে না, এটা যদি ওদের একটা ভালো ইনভেস্টমেন্ট দিতে পারি, এটা ভালো জিনিস। অলসো আমাদের অনেক এনআরবিস কথা বলতেছি, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর একটা ইনিশিয়েটিভ নেওয়া যায়, মেবি আজকে সময় না এত ডিটেল আলোচনা করতে, বাট ওইটার উপরে আমার মনে হয় আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্স 10 মিলিয়ন, মেবি 15 মিলিয়ন, প্রায় 1.5 কোটি। হ্যাঁ, 1.5 কোটি। সো ওই মাইগ্রেন্ট ওয়ার্কার আপনি দেখবেন যে বেশিরভাগ টাকা পাঠায় as remittances, ঘর বানানোর জন্য, but ঘর বানানোর জন্য, but also আমাদের আনপ্রোডাক্টিভ সেক্টর কোনো পেনশন ফান্ড ইন্টিগ্রেট করতে পারি রেমিটেন্সের মধ্যে। সো ইভেন আমাদের রেমিটেন্স কোম্পানি পেমেন্ট সিস্টেমস এখন টেকনোলজি আছে, ইভেন নিজের একটা পেনশন ফান্ড বানাতে পারে এই রেমিটেন্স অ্যাপের মধ্যে। সো এই ফিনটেক অলসো ইনোভেশন করা যায়। বাট আই থিঙ্ক আমাদের এই 30% রিনিউয়েবল টার্গেট এমনি বারবার বলতেছি, বাট এটা আগাতে পারি না। সো অ্যাকচুয়ালি আমাদের কি ইনোভেশন হইতেছে, লাস্ট একটা জিনিস আমি বলবো, দ্যাট লিঙ্কস আমাদের ইউনিভার্সিটি। সো আমার কিছু ফ্রেন্ডস আছে ইউনিভার্সিটির মধ্যে, ভিসি প্রফেসর হান্নান, NSU VC, and also Professor Farhan Anwar. They're very forward-thinking, Brack University VC. এবং রিসেন্টলি আমরা বুয়েটের সাথে বুয়েটের সিএসসি এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে আমি কয়েকটা শো করেছি, তারাও যেটা বলেছে, উই হ্যাভ স্টুডেন্ট মোটামুটি রেডি, বাট এটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া যদি একটা পার্টনারশিপ বিল্ড করা যায়। আমার লাস্ট ছোট সাজেশন হইতেছে, আমি অলরেডি আলোচনা শুরু করতেছি, বাট আমাদের লিডিং ইউনিভার্সিটি, বোথ প্রাইভেট সেক্টর and পাবলিক ইউনিভার্সিটি, উই শুড এস্টাবলিশ climate innovation centers. Eta ki mani climate innovation centers, because Brack University, NSU, I'm sure Dhaka University, Jahangirnagar and others, they are building global partnerships with other universities. Like Brack University, আমি জানি একটা রেডিং ইউনিভার্সিটির সাথে একটা এগ্রিকালচার সেক্টর and climate মধ্যে পার্টনারশিপ করতেছে, এবং তারা তো সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের সাথে একটা পিএইচডিও চালু করেছে। So এখন our NSU, say China, Korea, Japan, Brack University and বিভিন্ন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি করতেছে। So but global partnerships, এটা থেকে how do we again commercialize these relationships? আপনি দেখবেন সিলিকন ভ্যালি কোথা থেকে আসছে, সিলিকন ভ্যালি in the US, ক্যালিফোর্নিয়া থেকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আসছে, MIT করিডোর MIT থেকে আসছে, হার্ভার্ড অলসো, কেমব্রিজ ইউনিভার্সিটি একটা ইউকেতে বলে সিলিকন ফেন, FEN, এটা মানে দ্যাট কেমব্রিজ ইউনিভার্সিটি সব। সো আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি একটা লিঙ্ক আছে, এটা নিয়ে মনে হয় গ্লোবাল কোম্পানিজ ইন ক্লিন টেক ইন AI একটা কমার্শিয়াল মডেল বানাতে পারি। সো
এইভাবে আমার মনে হয় আরও একটু তাড়াতাড়ি আগায় যায়। ভেরি ইন্টারেস্টিং। আপনাকে তো একটু শেষ করতে, উনি খুব সুন্দর একটা মডেলের কথা বলেছেন যে ইউনিভার্সিটি, দেশের বাইরে, ডায়াসপোরা, গভর্নমেন্ট মিলিয়ে একটা সেন্টার বা প্ল্যাটফর্ম বা ইকোসিস্টেম বিল্ড করা। তো সেই অ্যাসপাইরেশন যেটা আমরা দেখতে চাই, আপনারা তো প্রাইভেট সেক্টরে কাজ করছে, হাউ ইট বি ইয়োর রিকমেন্ডেশন টু ডু সো? যেমন আমাদের রিকমেন্ডেশন হচ্ছে, আমরা যেমন ধরেন অলরেডি রেসকো এবং এসকো নিয়ে কাজ করছি, রেসকো রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস এ কোম্পানি। সো আমরা আসলে কমপ্লিমেন্ট করছি, বিকজ রিনিউয়েবল এনার্জি প্রাইভেট সেক্টর থেকে আমরা চাই যে এটাকে কমার্শিয়ালাইজ করেই হচ্ছে লোকজনের কাছে পৌঁছাতে, বা মানে এটা ইন্ডাস্ট্রির জন্য পৌঁছাতে, এবং আলাদা পাবলিক সেক্টর। আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে আমরা পলিসি আমার ফেভারে না থাকলেও যে আমরা কাজ বন্ধ করে রেখেছি তা না। সোলশেয়ার যেটা করছি, আমরা নিজেরাই স্মার্ট লিথিয়াম অ্যান্ড ব্যাটারি চেষ্টা করছি এটাকে মানে কীভাবে রিপ্লেস করা যায় লেড অ্যাসিড ব্যাটারির সঙ্গে। বিকজ এটার সাথে আমি একটু অ্যাড করি, এটার মানে খুবই নিয়ার ফিউচার আমি বেনিফিটটা কী ভাবো। দেখেন, এই 6 মিলিয়ন ভেহিকেল কিন্তু ওয়েল ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস বাংলাদেশ। 6 million vehicles, 6 million battery means 6 million storage. So আমরা যখন এটা লিথিয়াম অ্যান্ড ব্যাটারি হবে, বিকজ লিথিয়াম অ্যান্ড ব্যাটারি হ্যাজ ব্রেন, ইট মিনস উই ক্যান কন্ট্রোল দ্যাট। বিকজ আমরা ক্যালিফোর্নিয়ায় যখন শুনি যে ভিপিপি না, মানে ওটা হচ্ছে ভেহিকেল টু গ্রিড, V2G, তখন আমরা খুবই ইন্সপায়ার হয়ে যাই। কিন্তু আমাদের লোকালি পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার অলরেডি রেডি নাই। তার মানে আমার 6 মিলিয়ন স্টোরেজের অ্যাক্রস বাংলাদেশ। এখন চিন্তা করেন, আমার একটা ক্রাইসিস চলছে, আমি ওই ব্যাটারিগুলোকে ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট করে যদি আমি ধরেন বড় একটা ক্রাইসিস হলো, শাটডাউন হলো, ডোমেস্টিক ডিমান্ডটা তো নিজেরা পূরণ করতে পারে। তখন আমি একটা ক্রাইসিস হতে পারে যে আমার 3 দিন আসলে আসবে না, তখন আমি কি করতে পারি, ওই ভেহিকেলগুলো থেকে কিন্তু আমি গ্রিডে এনার্জি নিতে পারি। এটাকে আমরা বলছি ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে ক্রাইসিসের সময়। আর রেগুলারের সময় হচ্ছে আমাদের ডেটা বলে আমরা যে অলমোস্ট মোর দ্যান 250 লিথিয়াম অ্যান্ড ব্যাটারি অলরেডি ডিস্ট্রিবিউট করেছে। এখানে ডেটা বলে যে সমস্ত ভেহিকেলগুলো 25 to 30% চার্জ থাকা অবস্থায় তারা আবার চার্জিং স্টেশনে ব্যাক করে চার্জ নেওয়ার জন্য। তো আমরা ব্যাটারি হেলথটা ঠিক রেখেও কিন্তু স্টিল 15 থেকে 20% চার্জ আমরা যখন পিক টাইম, গভর্নমেন্ট মানে বাংলাদেশের জন্য যখন পিক আওয়ার, ওই সময় এটা আমরা এক্সপোর্ট করতে পারি ন্যাশনাল গ্রিডে। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনাকে তো শুরু করেছিলাম উই আর প্রাউড অফ ইউ অ্যাজ এ ডায়াসপোরা মেম্বার। ইন নেক্সট 20-50 years, what are the innovative initiatives that we would like to take for Bangladesh? That's a very broad question, but আমার মনে হয় এখন not just Bangladesh, every country in the world, maybe দুইটা বড় structural strategic challenges and trends. একটা the AI, বলতে পারো inflection point. Inflection point means আমাদের artificial intelligence AI, it প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা country and প্রত্যেকটা company, individual, AI is changing everything. So আমাদের কিভাবে AI can create new opportunities. এটা আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতেছি, গ্রাম AI. এটা গ্রামের মধ্যে AI, how can it create new job and that can be linked to the green transition as well, right? Yes, it can, of course. So I mean, AI, we can also use AI to also facilitate the green transition. The second major challenge is the green transition. এই দুইটার মধ্যে how does Bangladesh position itself? And I'm optimistic. I mean, Bangladesh is a country also of a lot of innovation. We have to change the innovation from our innovation focus to green transition AI. থ্যাংক ইউ সো মাচ ইফতি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আজিজা সুলতানা মুফতি। আপনাদের দুজনকে আমাদের খুব ভালো ডিসকাশন হয়েছে এবং খুব টাইমলি ডিসকাশন। দর্শক, আপনারা দেখছিলেন গ্লোবাল বাংলাদেশ। আমরা গত 1 ঘন্টা আলোচনা করার চেষ্টা করলাম পরিবেশ বান্ধব বাংলাদেশ এবং সবুজ বিনিয়োগ নিয়ে। যেটা আমরা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের কারণে একদিকে যেরকম আমরা খুবই ভার্নারেবল কান্ট্রি, 7th মোস্ট ভার্নারেবল কান্ট্রি ইন টার্মস অফ, আপনারা দেখছেন ফ্রিকোয়েন্টলি ডিজাস্টার বাড়ছে, খরা বাড়ছে, বন্যা বাড়ছে, গত কয়েকদিন ধরে হিটওয়েভও বাড়ছে। একই সাথে গ্লোবাল পলিটিক্স, যুদ্ধের কারণে যে আমরা যে দেশটা চলি ফুয়েলের উপর, সেই ফুয়েলটা পাওয়া নিয়ে বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশকে যদি বাঁচাইতে চায়, এগিয়ে নিয়ে যেতে চায়, গ্রিন ট্রানজিশন অর্থাৎ সবুজ করা বাংলাদেশটাকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা দুজন খুব প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিলেন, এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং বলেছেন একটা ইকোসিস্টেম আমাদের গড়ে তুলতেই হবে, যেখানে ইউনিভার্সিটি, সরকার, প্রাইভেট সেক্টর, ইন্টারন্যাশনাল পার্টনার ক্যান কাম টুগেদার অ্যান্ড বিল্ড ইকোসিস্টেম যেখানে নলেজ ড্রিভেন আমাদের এই গ্র্যান্ড ট্রানজিশনটা হবে। সেখানে ডায়াসপোরার একটা বড় ভূমিকা রাখতে পারে উইথ দেয়ার গ্লোবাল এক্সপার্টিস, উইথ দেয়ার গ্লোবাল নলেজ
অফকোর্স ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্টের জায়গায় ব্লেন্ডেড ফাইন্যান্স মডেল থেকে শুরু করে ইনোভেটিভ ফাইন্যান্সিংয়ের কথা বললেন, এবং এটা যদি করতে পারে তাহলে হয়তো আজকে যেখানে চায়না কিংবা ইন্ডিয়া একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হচ্ছে, তারা আসলে থ্রেটের মধ্যে পড়ছে না গ্রিন ট্রানজিশনের মাধ্যমে, সেইটা আমরা আসলে হব না। এবং এটা বাংলাদেশের জন্য একটা খুবই প্রয়োজনীয় এবং যুগ উপযোগী একটা উদ্যোগ হবে যদি আমরা করতে পারি। কিছুটা আমরা অলরেডি শুরু করেছি, আশা করি সরকার, বাংলাদেশ ব্যাংক, প্রাইভেট সেক্টর মিলে কাজ করবে। দর্শক, গ্লোবাল বাংলাদেশে আমরা চেষ্টা করি সময় উপযোগী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা, একই সাথে ডায়াসপোরাদের যুক্ত করা। এটি বাংলাদেশের ফ্ল্যাগশিপ শো, ডায়াসপোরাদের এঙ্গেজ করে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা। এই শো সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, কিংবা আপনার কোনো ইনোভেটিভ বিষয় শেয়ার করতে চান, আমাদের সাথে শেয়ার করতে পারেন গ্লোবাল বাংলাদেশ শো @gmail.com। একই সাথে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন আপনাদের পরামর্শ +880191563160 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আগামী শনিবার আপনাদের আবারও সঙ্গ পাবো, সেই আশায় বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।